রহিম। আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখলে একটা ডেলিভারি যে কত গুরুত্বপূর্ণ, এবং আমরা স্ট্রোক নিয়ে ভয় পাই, স্ট্রোক নিয়ে আমরা দুশ্চিন্তা করি, স্ট্রোক নিয়ে সিরিয়াস হই, অথচ আপনার বাসার ডেলিভারিটা তার চেয়ে গুরুত্বপূর্ণ, তার চেয়ে বিপজ্জনক। কেন গুরুত্বপূর্ণ, কেন বিপজ্জনক, তা পুরাটা জানবেন। তো শুরু করা যাক। আমরা আজকে আলোচনা করব সেরেব্রাল পলসি বা সিপি নিয়ে। আমরা আমাদের আজকের টপিকস। সিপিটা সাধারণত আমাদের একটা জন্মগত রোগ, অর্থাৎ মার পেটে থাকা অবস্থায় শিশুর বিকলাঙ্গর একটা ব্যাপার এখানে ঘটে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই রোগটি বা এই বিকলাঙ্গটা বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর 4 ধরনের হতে পারে। একটা হচ্ছে স্পাস্টিক সিপি, এটার আবার 3টা টাইপ। একটা হচ্ছে হেমিপ্লেজিক, একটা হচ্ছে ডাইপ্লেজিক, আর একটা হচ্ছে কোয়াড্রিপ্লেজিক। আর একটা হচ্ছে যে আমাদের অ্যাথেটয়েড, আরেকটা টাইপ আছে অ্যাটেক্সিক, আরেকটা টাইপ, একটা অ্যাথেটয়েড, একটা অ্যাটেক্সিক। তো আমরা স্পাস্টিক সিপি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি এখন। এটা হয় কি যে আমাদের যেই বাবুটা, সেই বাচ্চার ব্রেন, সেই ব্রেনের আমরা একটু ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করতেছি এখানে, যে ধরেন ব্রেনের আমাদের এটা যদি মিড লাইন হয়, হ্যাঁ, ধরেন আমরা জানি যে আমাদের ব্রেনের এটা একটা ব্রেনের রাইট আর লেফট যদি আমরা ধরি এখানে, তো ব্রেনের সাধারণত ধরেন এই একটা পাশ যদি এই ব্রেনের এই সেরেব্রামটা অসুস্থ হয়ে পড়ে, কেন হয় আমরা একটু পরে বলতেছি। অসুস্থ হইলে ধরেন লেফট সাইডে যদি হয়, তাহলে বাম পাশের বাচ্চাটার স্পাস্টিক প্যারালাইসিসের মতো হবে, খুব খেয়াল করেন বিষয়টা। আর যদি লেফট সাইডের হয়, তাহলে রাইট সাইডের প্যারালাইসিস হবে। তাহলে স্ট্রোক প্যারালাইসিস হয়, আর এখানে কিন্তু বাচ্চার প্যারালাইসিস হচ্ছে, একটা প্যারালাইসিস নিয়ে বাচ্চাটা ভূমিষ্ঠ হচ্ছে, দুনিয়াতে আসতেছে। কি কঠিন একটা ব্যাপার, লক্ষ্য করেন। কেন হয় পরে আমরা জানবো। নাম্বার 2, এটা হলো হেমিপ্লেজিক। ডাইপ্লেজিক এমন হতে পারে যে এই মিড লাইনের, ব্রেনের এই মিড লাইনের এই জায়গাটাতে আপনার রক্তক্ষরণ হয়েছে বা অক্সিজেন পায়নি, ব্রেনের টিস্যুগুলি মারা গেছে, তাহলে 2টা পা আপনার স্পাস্টিক প্যারালাইসিস হবে। আবার এমন হইতে পারে যে ব্রেনের এই অংশ গেছে, এই অংশ গেছে, পুরা ব্রেনটা নষ্ট হয়েছে, তাহলে বাচ্চার 2 হাত 2 পা, মানে বাচ্চাটা শ্বাস নেবে, কথা বলবে, বেঁচে থাকবে, কিন্তু একেবারে অক্ষম একটা অবস্থা, যেটা আমাদের অনেক বাচ্চা কাচ্চা আজকে আমাদের বিভিন্ন রিহ্যাবিলিটেশনে ভর্তি আছে। এবং যে বাচ্চার বাবা মার এই সমস্যাটা হয়, তারা জানেন যে কি ভয়ঙ্কর, কি কষ্ট তাদের দুর্বিষহ একটা জীবন, বাচ্চাটার জন্য, পরিবারের জন্য কতটা একটা কষ্টদায়ক একটা ব্যাপার সেটা। 4টা টাইপ বললাম। আরেকটা টাইপ হলো যে কখনো কখনো এই সেরিবেলাম এই জায়গাটা অসুস্থ হওয়ার জন্য। এটা হইলে এটা ওরকমভাবে প্যারালাইসিস হয় না, তো বাচ্চা ব্যালেন্স পায় না, বাচ্চা এরকম বড় বড় ঠ্যাং দিয়ে, এরকম বড় বড় পা দিয়ে এরকম হাঁটে। এই বাচ্চাটারও কিন্তু টোন বেশি থাকে, বাচ্চাটা মুভমেন্টের সমস্যা হয়, বাচ্চাটা কিন্তু ওইভাবে তার ফাংশন করতে পারে না, তার ডেইলি লাইফের অ্যাক্টিভিটিটা ভালোভাবে করতে পারে না। তো এই ঘটনাটা তাহলে বাচ্চাটা আপনি বুঝবেন কিভাবে? অর্থাৎ এই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হওয়ার পর, বাচ্চাটার অন্য বাচ্চা যেমন ধরেন 6 মাসে যেরকম বাচ্চাটা বসার কথা, 9 মাসে দাঁড়ানোর কথা, যেই জিনিসগুলি ঘটে, ডেভেলপমেন্টের যে সমস্যাগুলি হবে, সেগুলো কিন্তু হবে না। এবং এটা কিন্তু আপনার একটা বলতে পারেন যে কম বেশি পার্মানেন্ট একটা ডিসঅর্ডার, এটা কিন্তু আর প্রোগ্নোসিস নাই আর কি। তাহলে এই বাচ্চাটার আমরা অনেক রিহ্যাবিলিট করে আমরা অনেক কিছু তার ফাংশনাল অ্যাক্টিভিটি করতে পারবো বটে, কিন্তু এই যে প্রবলেমগুলো হবে সেটা কিন্তু বাচ্চার একদম প্যাথোলজিক্যাল ব্রেনের সমস্যা, যেটা একদম স্টাবল একটি সমস্যা, যেটা কখনই আর আগের মতো ওইভাবে আসবে না। যে ঘটনাটা ঘটলো, এটা জন্মগতভাবে এটা হচ্ছে, এটা আমাদের যদি হয়ে যায় তাহলে আমাদের রিহ্যাবিলিট আমাদের করবো বটে, কিন্তু আমাদের যাতে না হয় সেদিকে আমাদের বিশেষ লক্ষ্য রাখতে হবে। এবং যদি বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর যদি দেখেন তার গ্রোথটা বাধাগ্রস্ত হচ্ছে, তার সঙ্গে সঙ্গেই একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের সাথে, যদিও এটা মাল্টিডিসিপ্লিনারি কাজ, সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হয়, তারপর আগে আমাদের ফিজিওথেরাপির সাথে যোগাযোগ করার চেষ্টা করতে হবে। এখন আমি বলবো যে কেন হচ্ছে, লক্ষ্য করে দেখেন যে আসলে সবচেয়ে অনেকগুলো কাজ, বাচ্চাটা অনেকগুলো কারণ। একটা হচ্ছে এই বাবু যখন পেটে আসছিল তখন কোনো কারণে বাচ্চাটা গ্রোথ আগে বাচ্চাটা হয়ে গেছে, একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে অক্সিজেন আমবিলিক্যাল কর্ডের মধ্যে প্রবলেমের কারণে হয়েছে। আবার এমন হতে পারে যে বাচ্চাটা বিভিন্ন ইনফেকশনের কারণে বাচ্চাটার ব্রেনের এই জায়গাগুলিতে ঠিকমতো ডেভেলপ হয়নি, ফলে বাচ্চাটার ম্যাচিউর হয়নি।
আরেকটা বড় যে কারণ আমি বলবো যে আমাদের সমাজে, সেটা হচ্ছে যে নর্মাল ডেলিভারি। আমি এটা দ্বারা এটা বোঝাতে চাচ্ছি না যে নর্মাল ডেলিভারি খারাপ, সেটা না, কিন্তু একটা দক্ষতা যদি ডেলিভারির সময় দক্ষ যদি আমাদের একজন এক্সপার্ট যদি আমাদের দায়ী বলেন, আমাদের নার্স বলেন বা হসপিটাল যদি না হয়, তাহলে মারাত্মক বিপত্তি হতে পারে। কেন বললাম যে এই বাচ্চাটা যখন নর্মাল হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ডেলিভারির সময় মাথাটার উপর বেশি চাপ পড়লো, চাপের পরে হ্যামোরেজ হলো, এবং ঠিকমতো মিসম্যানেজমেন্টের কারণে বাচ্চার ভিতরে ব্রেনে হ্যামোরেজ হয়ে এইসব জায়গায় রক্তক্ষরণ হয়ে ওই সেরিব্রামের ওই অংশটা স্পাস্টিক প্যারালাইসিস হয়ে গেল। এবং ওই ভূমিষ্ঠ হওয়ার পর দ্রুত যে তার একটা বাচ্চা কান্না করে যে অক্সিজেন পাওয়ার জন্য একটা বিরাট বড় কান্না দিবে, তারপর অক্সিজেন ঢুকবে, এই কথাটা অনেক সময় আমাদের দায়টা ভালো বোঝেন না, যার ফলে বাচ্চাটার অক্সিজেনের অভাবে ব্রেন টিস্যুগুলো মারা যাচ্ছে এবং বাচ্চাটা একটা পার্মানেন্ট একটা ডিসঅর্ডার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমি বুঝাইতে চাচ্ছি আজকের আলোচনার মাধ্যমে যে এই স্পাস্টিক সিপি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটার হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের অনেক ক্ষেত্রেই আমি বলবো যে আমাদের এই মিসম্যানেজমেন্ট এবং ডেলিভারি একটা কারণ। অতএব আমরা নর্মাল ডেলিভারির দিকে আমরা যাবো, আমরা সিজারের দিকে আমি পক্ষে না, আমি নর্মাল ডেলিভারির পক্ষেই, বাট সেটা যেন একটা দক্ষ হয়, এবং যখন যা করা দরকার, যদি মনে হয় যে এটা নর্মালি হবে তো নর্মাল হবে, যদি মনে হয় না এখন রিস্ক হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা যেন এই ভুলটা না করি যে আমাদের গায়ের জোরে আমরা ডেলিভারি নর্মাল করাইতেই হবে, করাইতে গিয়ে যদি আমার বাচ্চাটা যদি বিকলাঙ্গ হয়, তাহলে সারা জীবনে কিন্তু কান্না হবে। অতএব আজকে আমি এই কথাটা বলবো যে আমরা স্ট্রোক নিয়ে অত চিন্তা করি, অথচ বাচ্চা স্ট্রোকে ভুগতেছে। কিন্তু দেখেন, আপনার যে কোলের বাচ্চাটা, যে শিশুটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্ট্রোকের মতো কন্ডিশন। ব্রেনের সমস্ত টিস্যুগুলো, আপনার বেজাল গ্যাংলিয়া, তারপরে আপনার থ্যালামাস, আমাদের সেরিব্রাম, ইন্টারনাল ক্যাপসুল, সমস্ত কিছু অক্সিজেনের অভাবে এবং হেমোরেজিক হয়ে যে টিস্যু মারা যাচ্ছে, আর বাচ্চাটা কিন্তু আর হাঁটতে পারতেছে না, একদম খুব খারাপ একটা অবস্থা নিয়ে কিন্তু তার জীবনটা অতিবাহিত হচ্ছে। সেই সাথে আমরাও কিন্তু আমাদের অর্থ সময় সবই নষ্ট হচ্ছে। আমরা সবাই চেষ্টা করবো যাতে এরকম ঘটনা না ঘটে। আজকে পর্যন্ত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।